আসসালামু আলাইকুম, স্বাগতম প্রাইম 24 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে হামলা করলে খুলে যাবে প্যান্ডোরার বাক্স, নিয়ন্ত্রণ করা যাবে না, বিশ্লেষণ। আবারও সাগরে ইরান, ভয়ঙ্কর যুদ্ধে সাজে। মার্কিন রণতরী আরও ভয়ঙ্কর, ইরানি অস্ত্রের আঘাতে সাগরের গভীরে ডুবতে পারে। গাজায় শান্তি মিশনে ৮,০০০ সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া। সোশ্যাল মিডিয়ার যুদ্ধে আমরা হেরে গেছি, ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক মুখপাত্র সংশ্লিষ্টের সাথে আলোচনায়। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি প্রাইম 24 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে হামলা করলে খুলে যাবে প্যান্ডোরার বাক্স, নিয়ন্ত্রণ করা যাবে না। এমন একটি বিশ্লেষণ বর্তমানে আন্তর্জাতিক রাজনীতি ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং এর পেছনে রয়েছে গভীর ভূ-রাজনৈতিক সমীকরণ, যা আমাদের বৈশ্বিক স্থিতিশীলতা ও বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক মানচিত্র ও ক্ষমতার ভারসাম্যের দিকে গভীরভাবে লক্ষ্য করেন, তবে সহজেই বুঝতে পারবেন যে ইরান কেবল একটি বিচ্ছিন্ন একক রাষ্ট্র নয়, বরং এর রয়েছে অত্যন্ত শক্তিশালী ও সুসংগঠিত আঞ্চলিক প্রভাব এবং বিশাল ভূকৌশলগত বলয়, যা পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক গতিপ্রকৃতি নির্ধারণে বড় ভূমিকা রাখে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক ও থিঙ্ক ট্যাঙ্কগুলোর মতে, ইরানে যে কোনো ধরনের সরাসরি সামরিক হস্তক্ষেপ বা বড় আকারের সর্বাত্মক অভিযান শুধুমাত্র দেশটির ভৌগোলিক সীমানার মধ্যেই সীমাবদ্ধ রাখা কোনোভাবেই সম্ভব হবে না, বরং তা এমন এক চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক ভূ-রাজনৈতিক প্রতিক্রিয়ার সৃষ্টি করবে, যা গোটা বিশ্বকে একটি দীর্ঘমেয়াদী ও অকল্পনীয় অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিতে পারে। এই অত্যন্ত স্পর্শকাতর পরিস্থিতিকে প্রাচীন গ্রিক মিথোলজির প্যান্ডোরার বাক্স খোলার সাথে তুলনা করার মূল যৌক্তিক কারণ হল, একবার যদি এই অঞ্চলে পূর্ণাঙ্গ সংঘাত শুরু হয়ে যায়, তবে এর তীব্রতা, বিস্তৃতি ও সুদূরপ্রসারী পরিণতি বিশ্বের কোনো পরাশক্তির পক্ষেই পূর্বানুমান বা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এখানে সবচেয়ে বড় উদ্বেগের জায়গাটি হচ্ছে হরমুজ প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত সামুদ্রিক ট্রানজিট পয়েন্ট, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট চাহিদার প্রায় ২০ থেকে ৩০% জ্বালানি তেল পরিবাহিত হয়। যদি সংঘাতের জেরে এই প্রণালী সাময়িকভাবেও অবরুদ্ধ হয়ে যায় বা সেখানে সামান্যতম অস্থিরতা তৈরি হয়, তবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম রাতারাতি আকাশচুম্বী হবে এবং এর সরাসরি ও ভয়ঙ্কর প্রভাব পড়বে প্রতিটি দেশের দৈনন্দিন অর্থনীতি, উৎপাদন খাত, যোগাযোগ ব্যবস্থা, দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতির ওপর, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরম দুর্বিষহ করে তুলবে। তাছাড়া বিগত কয়েক দশকে ইরানের সামরিক সক্ষমতা, বিশেষ করে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক স্বয়ংক্রিয় ড্রোন, দূরপাল্লার নিখুঁত ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং সাইবার নিরাপত্তা সক্ষমতা অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যা যে কোনো বহিরাগত শক্তির জন্য এক বিশাল ও অনতিক্রম্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদরা জোরালোভাবে মনে করেন, এই ধরনের অদূরদর্শী সংঘাত কোনো পক্ষের জন্যই বিন্দু। আবারও সাগরে ইরান অত্যাধুনিক নৌপ্রতিরক্ষামূলক সাজে সজ্জিত হয়ে তারা তাদের নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি করছে, যা আন্তর্জাতিক মেরিটাইম সিকিউরিটি বা সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন মাত্রার সমীকরণ তৈরি করেছে এবং বৈশ্বিক বাণিজ্যের গতিপথকে প্রভাবিত করার মতো ক্ষমতা রাখে। সাম্প্রতিক সময়ে ইরানের নৌবাহিনী পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং ভারত মহাসাগরের বিভিন্ন কৌশলগত পয়েন্টে তাদের সামরিক টহল এবং অত্যাধুনিক রণতরীর উপস্থিতি উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে, যা পুরো বিশ্বের প্রতিরক্ষা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। একটি দেশের নৌবাহিনীর এই ধরনের ব্যাপক উপস্থিতি ও আধুনিকায়ন শুধুমাত্র তাদের নিজেদের জলসীমা রক্ষার জন্যই নয়, বরং এটি আঞ্চলিক রাজনীতিতে নিজেদের শক্তি প্রদর্শন এবং কৌশলগত অবস্থান সুদৃঢ় করার একটি অত্যন্ত সুপরিকল্পিত বার্তা হিসেবে কাজ করে। ইরানের এই নতুন নৌসক্ষমতার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন প্রজন্মের ডেস্ট্রয়ার, ফাস্ট অ্যাটাক ক্রাফট বা দ্রুতগতির স্পিডবোট, আধুনিক সাবমেরিন এবং সমুদ্রভিত্তিক ড্রোন লঞ্চিং প্ল্যাটফর্মগুলো, যা যে কোনো প্রচলিত বৃহৎ নৌবাহিনীর জন্য এক বড় ধরনের কৌশলগত চিন্তার কারণ হতে পারে।
আপনারা হয়তো জেনে থাকবেন যে আধুনিক সামুদ্রিক কৌশল বা মেরিটাইম স্ট্র্যাটেজিতে বিশাল আকারের রণতরীর পাশাপাশি ছোট, দ্রুতগামী এবং রাডারে সহজে ধরা পড়ে না এমন নৌযানগুলোর গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ইরান ঠিক এই জায়গাটিতেই তাদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অ্যাসিমেট্রিক স্ট্র্যাটেজি বা অসম প্রতিরক্ষামূলক কৌশলে ইরান বেশ আগে থেকেই তাদের দক্ষতা দেখিয়ে আসছে, যেখানে তারা বিশাল ও ব্যয়বহুল যুদ্ধজাহাজকে মোকাবিলা করার জন্য ঝাঁকে ঝাঁকে দ্রুতগতির ছোট বোট এবং লয়টারিং মিউনিশন বা স্বয়ংক্রিয় ড্রোন ব্যবহার করার কৌশল নিয়মিত অনুশীলন করে থাকে। সাগরে তাদের এই নতুন করে বিশাল উপস্থিতি মূলত মিত্রদের প্রতি একটি আশ্বাসের বার্তা এবং একই সাথে বিরোধীদের প্রতি একটি কড়া কূটনৈতিক ও কৌশলগত হুঁশিয়ারি যে সমুদ্রপথে যে কোনো ধরনের অর্থনৈতিক অবরোধ বা হস্তক্ষেপের সমুচিত জবাব দিতে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। মার্কিন রণতরী আরও ভয়ানক ইরানি অস্ত্রের আঘাতে সাগরের গভীরে ডুবতে পারে এমন একটি চাঞ্চল্যকর ও গভীর উদ্বেগজনক মন্তব্য সম্প্রতি আন্তর্জাতিক প্রতিরক্ষা মহল ও সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর মধ্যে এক নতুন বিশ্লেষণমূলক বিতর্কের জন্ম দিয়েছে, যা আধুনিক নৌযুদ্ধের কৌশল ও পরাশক্তিগুলোর সামরিক সক্ষমতার চিত্রকে নতুন করে মূল্যায়নের জোরালো দাবি রাখে। ঐতিহ্যগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বা ইউএস নেভি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রযুক্তিগতভাবে উন্নত নৌবাহিনী হিসেবে সুপরিচিত, যাদের রয়েছে বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার, নিউক্লিয়ার সাবমেরিন এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের মতো অত্যাধুনিক সব যুদ্ধজাহাজ, যা যে কোনো মহাসাগরে একচ্ছত্র আধিপত্য বিস্তারে সক্ষম বলে ধরে নেওয়া হয়। কিন্তু বর্তমান যুগে প্রতিরক্ষা প্রযুক্তির যে অভাবনীয় পরিবর্তন ঘটেছে, তাতে বিশাল আকৃতির এসব রণতরীগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তা নিয়ে সামরিক কৌশলবিদরা নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন। ইরানের মতো দেশগুলো যারা প্রচলিত বা কনভেনশনাল সমরাস্ত্র প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির সাথে সরাসরি পাল্লা দেওয়ার পরিবর্তে অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল বা A2AD কৌশল গ্রহণ করেছে, তারা এমন সব অত্যাধুনিক ও প্রতিরক্ষামূলক কৌশলগত অস্ত্র তৈরি করেছে যা বড় যুদ্ধজাহাজগুলোর অবাধ বিচরণের জন্য চরম হুমকিস্বরূপ। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল হাইপারসনিক ও সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল, যা শব্দের চেয়ে কয়েক গুণ বেশি বেগে ছুটে গিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং বর্তমান বিশ্বের বেশিরভাগ মিসাইল ডিফেন্স সিস্টেম বা স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেই এত দ্রুতগতির মিসাইলকে মাঝপথে আটকে দেওয়া বা অকার্যকর করা প্রায় অসম্ভব একটি কাজ। যখন বলা হয় যে মার্কিন রণতরী ইরানি অস্ত্রের আঘাতে সাগরের গভীরে ডুবতে পারে, তখন মূলত এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তির দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র, রাডার ফাঁকি দিতে সক্ষম স্মার্ট সি মাইন বা সামুদ্রিক মাইন এবং ঝাঁকে ঝাঁকে আক্রমণকারী বা সোয়ার্মিং ড্রোন প্রযুক্তির কথাই বোঝানো হয়, যা অত্যন্ত সুচারুভাবে কাজ করতে সক্ষম। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর মতো ভৌগোলিকভাবে অত্যন্ত সংকীর্ণ জলপথে বিশাল আকারের মার্কিন যুদ্ধজাহাজগুলোর চলাচলের জায়গা বা ম্যানুভার করার সুযোগ খুবই সীমিত থাকে, যার ফলে এগুলো খুব সহজ। গাজায় শান্তি মিশনে ৮,০০০ সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া, যা বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত মানবিক ও কূটনৈতিক উদ্যোগগুলোর মধ্যে অন্যতম এবং একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইন্দোনেশিয়ার এই ঐতিহাসিক সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন আশার আলো সঞ্চার করেছে। গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে চলা তীব্র সংঘাত, অভাবনীয় মানবিক বিপর্যয়, চিকিৎসা খাতের বেহাল দশা, পরিকাঠামোগত ধ্বংসযজ্ঞ এবং সাধারণ মানুষের চরম দুর্দশার চিত্র পুরো বিশ্বকে গভীরভাবে নাড়া দিয়েছে এবং সেখানে অবিলম্বে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপের দাবি ক্রমশ অত্যন্ত জোরালো হচ্ছিল। ঠিক এমন একটি জটিল, সংবেদনশীল ও স্পর্শকাতর পরিস্থিতিতে বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া যখন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বা অন্য কোনো সর্বজনীন আন্তর্জাতিক ম্যান্ডেটের আওতায় বিপুল সংখ্যক শান্তিরক্ষী সেনা পাঠানোর প্রস্তাব দেয়, তখন তা কেবল একটি সাধারণ সামরিক পদক্ষেপ হিসেবে সীমাবদ্ধ থাকে না, বরং তা বিশ্ববাসীর কাছে এক বিশাল মানবিক ও কূটনৈতিক বার্তায় পরিণত হয়। এই ৮,০০০ সেনার মূল কাজ কিন্তু কোনো সংঘাত বা সরাসরি লড়াইয়ে অংশগ্রহণ
অংশগ্রহণ করা নয়, বরং তারা সেখানে যাবেন মূলত জরুরি মানবিক সহায়তা প্রদান, চিকিৎসা সেবা নিশ্চিত করা, যুদ্ধবিধ্বস্ত হাসপাতাল ও স্কুল পুনর্নির্মাণ, সাধারণ নাগরিকদের নিরাপত্তা প্রদান এবং যুদ্ধবিরতি কার্যকর রাখার মতো অত্যন্ত চ্যালেঞ্জিং ও জনকল্যাণমূলক কাজগুলো পরিচালনা করতে। ইন্দোনেশিয়া আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সবসময় একটি অত্যন্ত অগ্রণী, নিরপেক্ষ ও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে এবং তাদের শান্তিরক্ষীদের রয়েছে বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে অত্যন্ত সফলতার সাথে কাজ করার বিশাল অভিজ্ঞতা ও সুনাম। গাজার মতো একটি ঘনবসতিপূর্ণ এবং প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত এলাকায় এই বিপুল সংখ্যক প্রশিক্ষিত শান্তিরক্ষী মোতায়েন করা হলে তা সেখানে আন্তর্জাতিক ত্রাণের সুষম বণ্টন, জরুরি চিকিৎসা সামগ্রী সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছনো এবং সাধারণ ফিলিস্তিনিদের বিপর্যস্ত জীবনে কিছুটা হলেও স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে বিশাল ভূমিকা রাখবে বলে আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ও মানবিক সংস্থাগুলো মনে করছে। পাশাপাশি ইন্দোনেশিয়ার এই সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত বিশ্বের অন্যান্য সোশ্যাল মিডিয়ার যুদ্ধে আমরা হেরে গেছি। খোদ ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক মুখপত্রের এই ধরনের একটি প্রকাশ্য স্বীকারোক্তি বর্তমান যুগের আধুনিক তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ারের প্রেক্ষাপটে এক বিশাল ও যুগান্তকারী বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে, যা স্পষ্টভাবে প্রমাণ করে যে একবিংশ শতাব্দীতে কৌশলগত লড়াইয়ের ময়দান কেবল আর শুধু মাটি, আকাশ বা সাগরে সীমাবদ্ধ নেই, বরং তা এখন মানুষের হাতের স্মার্টফোন এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও সমান্তরালভাবে অত্যন্ত তীব্র গতিতে চলছে। গত কয়েক দশকে আমরা দেখেছি যে আন্তর্জাতিক রাজনীতি, সংঘাত ও বিশ্ব কূটনীতিতে মূলধারার গণমাধ্যম বা ট্রেডিশনাল মিডিয়াগুলোর একটি একচেটিয়া প্রভাব ছিল, যেখানে গুটি কয়েক বড় নিউজ নেটওয়ার্ক ঠিক করে দিত যে সারা বিশ্বের মানুষ কোন খবরটি কিভাবে দেখবে বা কোন ন্যারেটিভ বা গল্পটি বিশ্বাস করবে। কিন্তু সাম্প্রতিক সময়ে, বিশেষ করে গাজা পরিস্থিতির প্রেক্ষাপটে, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, এক্স বা সাবেক টুইটার, ইনস্টাগ্রাম এবং বিশেষ করে টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো তথ্যের সেই পুরনো একচেটিয়া আধিপত্যকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক ওই মুখপত্র যখন আক্ষেপ করে বলেন যে তারা সোশ্যাল মিডিয়ার যুদ্ধে হেরে গেছেন, তখন তিনি মূলত এটাই বোঝাতে চেয়েছেন যে বিশ্বব্যাপী সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম বা জেনারেশন জি, এখন আর প্রচলিত প্রাতিষ্ঠানিক মিডিয়ার ফিল্টার করা বা সাজানো খবরের উপর অন্ধভাবে নির্ভর করছে না। এর বদলে তারা সরাসরি ঘটনাস্থল থেকে সাধারণ মানুষের মোবাইল ফোনে ধারণ করা রিয়েল টাইম ভিডিও, লাইভ স্ট্রিম এবং প্রত্যক্ষদর্শীদের অকৃত্রিম বিবরণ দেখছে, যা তাদেরকে ঘটনার পেছনের আসল সত্যটি বুঝতে এবং নিজেদের স্বাধীন মতামত তৈরি করতে অনেক বেশি সাহায্য করছে। এই ডিজিটাল বিপ্লবের ফলে ফিলিস্তিনের সাধারণ নাগরিকরা তাদের দৈনন্দিন জীবনের কষ্ট, পরিকাঠামোগত ধ্বংসযজ্ঞ এবং মানবিক বিপর্যয়ের বাস্তব চিত্রগুলো কোনো রকম সেন্সরশিপ ছাড়াই মুহূর্তের মধ্যে পুরো বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হচ্ছেন, যা বিশ্বব্যাপী একটি বিশাল জনমত ও সহানুভূতি তৈরিতে অভূতপূর্ব ও ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। কোটি কোটি মানুষ যখন তাদের টাইমলাইনে সরাসরি কোনো মানবিক বিপর্যয় দেখতে পান, তখন কোনো দেশের পক্ষে যতই শক্তিশালী জনসংযোগ বা পিআর টিম থাকুক না কেন, সেই বাস্তব দৃশ্যগুলোকে মিথ্যা প্রমাণ করা বা নিজেদের